बैठो बैठो ना 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 उन्हीं बदल হয় না কেন এটা বেনারস নামটি অনেক আবেগ নিয়ে আসে, বিশেষ করে আমার মতন একজন বাঙালির জন্য। বাঙালির ঘরে বেড়ে ওঠা, ছোটবেলা থেকেই জায়গাটার সাথে পরিচিত ছিলাম। বেনারসকে এখনো বাঙালির দ্বিতীয় বাড়ি বলে জানা হয়। ভারতের দীর্ঘতম নদী, নদীর চারিপাশে 84টি ঘাট, যা শীতকালে এখানে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি দেখা যায়। মার্ক টুয়েন, ইংরেজ একজন লেখক, শহরটির বর্ণনা দিয়েছিলেন, বেনারস ইতিহাসের চেয়েও পুরনো, ঐতিহ্যের চেয়েও পুরনো। মনে হয় সময় যেন এখানেই থেমে গেছে। বেনারস এক অন্য যুগের চিত্র তুলে ধরেছে, একটি যুগ যা আমাদের পুরনো সময়ের কথা মনে করিয়ে দেয়, আমাদের সেই সময় ফিরিয়ে নিয়ে যায়। কিংবদন্তি সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথের মতন গল্প স্পষ্টভাবে চিত্রিত হয়েছিল এবং ঋতুপর্ণের ঘোষের নৌকাডুবি। এই বেনারস শহরেই আমরা সপরিবার গত বছর শীতকালে ঘুরতে গেছিলাম, আর এই যে ঘুরতে গেছিলাম তার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে। ভিডিওটি দেখুন। এই ভিডিওতে এই আমাদের ঘোরার প্রথম পার্টটি দেখাবো। এই প্রথম পার্টটা দেখে আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খুব শীঘ্রই এই ভিডিওটা দ্বিতীয় পার্টও আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। যেহেতু আমরা দুর্গাপুরে থাকি, তাই দুর্গাপুরে রাত 10টার বিভূতি এক্সপ্রেস ধরে আমরা বেরিয়ে পড়লাম বেনারসের পথে। যদিও বিভূতি এক্সপ্রেসের রাইড টাইম হচ্ছে বেনারসে সকাল 9:30টায়, কিন্তু ট্রেনটা 8 ঘন্টা লেট করায় আমরা মোটামুটি 10টা নাগাদ পৌঁছে গেলাম বেনারস স্টেশনে। ফাইনালি 8 ঘন্টা লেটের পর আমরা বেনারস পৌঁছে গেছি। আর এটা হচ্ছে বেনারস স্টেশন। সকাল সকাল ভালোই ভিড় আছে এখানে। স্টেশন থেকে একটা বড় সাইজের অটো নিয়ে আমরা লাগেজ আর সপরিবার বেরিয়ে পড়লাম হোটেলের পথে। হোটেলটা আগে থেকেই অনলাইনে বুকিং করে রেখেছিলাম, আর যাতে কি সমস্যা না হয় ওখানে গিয়ে হোটেল খুঁজতে, কেন কি সপরিবার নিয়ে হোটেল খোঁজা একটা অন্য জায়গায় খুবই সমস্যাজনক। সেই কারণে হোটেলটা আগে থেকেই বুক করে রেখেছিলাম। হোটেলে গিয়ে দেখি তখন প্রায় 10:30 বাজে, আর যেহেতু চেক ইন টাইম হচ্ছে 12টা, তাই আমাদেরকে 1 থেকে 1.5 ঘন্টা রিসেপশনে বসে থাকতে হয়। তারপরে ঠিক 12টা নাগাদ আমরা হোটেল পেয়ে যাই। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পরে আমরা ফাইনালি রুম পেয়ে গেলাম হোটেলে। এই রুম, এই দেখুন আমার মেয়েকে খুব আনন্দে লাফাচ্ছে বিছানায়। আমার বউ জিনিস আনপ্যাকিং করতে ব্যস্ত। পাইতে পেয়েছি, তুমি ডান্স করে নাও। অমনি করে ডান্স করে। এটা হচ্ছে কাবার্ড, এটা ওয়াশরুম। হোটেলে উঠে স্নান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি পাশেই একটা ভেজ রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চ করার পরে আমরা আবার হোটেলে যাই, ওখানে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করি। ড্রেস চেঞ্জ করার পর বিকেল 4টে 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়ি হেঁটে হেঁটে মণিকর্ণিকা ঘাটের দিকে। বেনারস ঘুরতে গিয়ে যদি আপনি কখনো মণিকর্ণিকা ঘাট না যান, তাহলে আপনার বেনারস যাওয়াটা ব্যর্থ হয়ে যাবে।
মানিকর্ণিকা ঘাট হচ্ছে বেনারসের সব থেকে পপুলার একটা ঘাট। আর এই ঘাটের পপুলার হওয়ার কারণ হচ্ছে এইটাই, এই ঘাটে আপনার 24 ঘন্টা আপনার এখানে চিতা জ্বলে। আর বলা হয় সেটা আজকাল থেকে না, প্রায় 800 বছর ধরে এখানে এই পরম্পরা চলে আসছে যে 24 ঘন্টা একটা না একটা চিতা অবশ্যই জ্বলবে। আর বলা হয় শুধু বেনারস নয়, বেনারসের আশেপাশে যত শহর আছে সেই সমস্ত শহর থেকে কেউ মারা গেলে তার পরিবারের লোকেরা এই বেনারসের এই মানিকর্ণিকা ঘাটে নিয়ে আসে। কারণ হিন্দু ধর্মে বলা হয় নাকি মানিকর্ণিকা ঘাট হচ্ছে সব থেকে বেশি পূর্ণ ঘাট, এখানে যদি কারো মরা পড়া আছে সঙ্গে সঙ্গে স্বর্গ লাভ করে। সেই কারণে আপনি যখনই কোনো সময় 24 ঘন্টার মধ্যে আপনি এই ঘাটে যাবেন, অবশ্যই একটা না একটা মরা অবশ্যই পড়তে দেখবেন। মানিকর্ণিকা ঘাট থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম রত্নেশ্বর মহাদেব মন্দিরে। এই মন্দিরটা যদি আপনি ভালো করে দেখেন, এটা একটা দিকে ঝুঁকে আছে। আর এটাই হচ্ছে এই মন্দিরটার ইম্পর্টেন্স। এই ইম্পর্টেন্সটা এই কারণেই যে বলা হয় নাকি এই মন্দিরটা একটি রাজা বানিয়েছিল রত্নেশ্বর। আর এটা একটা মহাদেবের মন্দির যেটা মাটি ধসে দেওয়ার কারণে প্রায় 9 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা দিকে ঝুঁকে আছে। যেরকম লিনিং টাওয়ার অফ পিসা 4 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুঁকে আছে, সেই রকমই এই মন্দিরটাও 9 ডিগ্রি আপনার অ্যাঙ্গেলে ঝুঁকে আছে। আর এটাই হচ্ছে এই মন্দিরটার খুব স্পেশাল ব্যাপার। ঘাটে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ঘাট থেকেই সিঁড়ি দিয়ে উঠে গেলাম কাশী বিশ্বনাথ মন্দিরের যে আপনার ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসটার ভিতরে। সেই দিন রাতে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করিনি, কিন্তু তারপরে আমরা মন্দিরে গেছি, সেটারও ভিডিও আপনার সাথে অবশ্যই শেয়ার করব। পরের দিন সকালে স্নান করে সেজে গুজে সপরিবার চলে গেলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। আর আজ এই দশাশ্বমেধ ঘাটে আসার মেন লক্ষ্য হচ্ছে যে নৌকা করে গঙ্গা দর্শন করব। তাই আমরা সকাল সকাল চলে এলাম এই দশাশ্বমেধ ঘাটে। এমনিতে তো দশাশ্বমেধ ঘাট বিখ্যাত হচ্ছে আপনার সন্ধ্যাবেলা গঙ্গা আরতি দেখার জন্য, কিন্তু আপনি যদি এখানে দিনের বেলায় আসেন, দিনের বেলাতেও দেখবেন বেশ ভালোই ভিড় আছে। আর এই ভিড়টা হওয়ার মেনলি দুটো কারণ হচ্ছে। প্রথম কারণ হচ্ছে লোকে এখানে দিনের বেলা আসে পুজো দিতে, আর এছাড়া পিণ্ডদান করতে। এছাড়াও মানুষ এখানে আসে দিনের বেলা নৌকা করে বেনারসে যে অতগুলো ঘাট আছে আপনার গঙ্গার ধারে, সেই ঘাটগুলো নৌকা করে ঘোরার জন্য। কিছুক্ষণ ঘাটে ঘোরাফেরা করার পর আমরা একটা নৌকা বুক করে চেপে গেলাম নৌকাতে। আপনাদেরকে জানিয়ে রাখি, যখনই আপনি বেনারসের ঘাটে যাবেন, যদি আপনি ওখানে নৌকা করে গঙ্গা ঘুরতে চান, তাহলে অবশ্যই বার্গেনিং করবেন। বার্গেনিং করা ভুলবেন না, নালে কিন্তু আপনাকে ঠকিয়ে দেবে। আমরা যে বোটটা বুক করেছিলাম সেটা প্রথমে তারা চেয়েছিল 3500 টাকা, কিন্তু প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট বার্গেনিং হওয়ার পরে লাস্টে ফাইনালি আমরা 800 টাকায় সেই বোটটা পেয়েছি। তো চিন্তা করে দেখুন, কোথায় 3500 টাকার, কোথায় 800 টাকা। তো সেই 800 টাকার নৌকা রিজার্ভ করে আমরা প্রায় 1.5 ঘন্টা গঙ্গায় আপনার ঘুরেছি এবং প্রতিটা ঘাট দেখেছি। এছাড়া আমি গঙ্গায় নেমে গঙ্গা স্নানও করেছি। বেনারস আসবো আর গঙ্গায় স্নান করব না, এটা তো হতেই পারে না। আমি যাওয়ার আগে থেকেই প্ল্যান করে নিয়েছিলাম, আমার পরিবারে আর কেউ জলে নামুক না নামুক, আমি তো অবশ্যই নামবো। চিন্তা করে দেখুন, নভেম্বরে সেই হাড় কাঁপানো ঠান্ডা জল, আর তার মধ্যে খালি গায়ে গঙ্গা স্নান করা কতটা প্যাথেটিক হতে পারে। কিন্তু তাও মনের ইচ্ছের জন্য আমি সেই গঙ্গায় নেমে ভালো করে প্রায় 15 থেকে 20 মিনিট আমি গঙ্গা স্নান করে নিজের মনটাকে খুশি করে নিয়েছিলাম।
গঙ্গা স্নান শেষ করার পরে বোটে উঠে আমরা প্রায় 40 থেকে 45টা ঘাট ওই নৌকা করেই ঘুরি এবং সমস্ত ঘাটগুলো আমরা ভালো করে ঘুরে দেখি। দিনের বেলা ঘাটগুলো দেখতে একরকম লাগে, আবার রাতের অন্ধকারে যখন সেই ঘাটগুলোতে আলো জ্বলে তখন সেটার দেখার দৃশ্যটাই আলাদা হয়। এছাড়াও ওখানে আপনি জলের মধ্যে অনেক পরিযায়ী পাখি দেখতে পাবেন, আর এই শীতকালের সময় এই পরিযায়ী পাখি বিশেষ করে এই নদীর ধারে অবশ্যই আপনি দেখতে পাবেন এবং এটা আপনার দেখতেও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, বেনারস ট্যুরের পার্ট 1টা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পার্টে। পরবর্তী পার্টটা খুব শিগগিরই আমি আপলোড করব, আর আপনি আমাকে জানাবেন এই ভিডিওটা আপনার কেমন লাগলো, আর এর পরবর্তী ভিডিওটার জন্য ওয়েট করুন। খুব শিগগিরই আমার চ্যানেলে এই নেক্সট পার্টটাও পাবেন, আর ওখানে দেখতে পাবেন যে আগামী 2 থেকে 3 দিন আমরা যে বেনারসে ছিলাম আমরা কি কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি, সেই সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।